2013 সালের শাহবাগ আন্দোলন বা যেটাকে বলা হচ্ছে যে গণজাগরণের যে আন্দোলন ওই সময় বলা হলো। তো সেই আন্দোলনের মধ্য দিয়ে মূলত এক পর্যায়ে সেটা দেখা গেল যে একটা ফ্রেন্ডলি একটা আন্দোলনের মধ্যে চলে গেল। গভর্নমেন্ট আন্দোলনকে ব্যাক আপ করতেছে। প্রথম তো আন্দোলনের সূচনা হলো, তারপর গভর্নমেন্ট এটাকে গ্রিপ করলো এবং এখান থেকেই সে ওই তার ফ্যাসিবাদী যে ক্ষমতাকে আষ্টে পিষ্টে সেটাকে প্রথিত করবার জন্য সে এখান থেকে শক্তি উৎপাদন করলো এবং এই শক্তি উৎপাদনের ঘটনায় শাহবাগের ভূমিকাটা ছিল অনেক বড় ভূমিকা ছিল। ছাত্র জাগলে 21 হয়, ছাত্র জাগলে 90, ছাত্র জাগলে হয় লেখা হয় ইতিহাসের সব বই। প্রিয় দর্শক, changeTV.press-এর বিশেষ সাক্ষাৎকারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আমাদের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি শিল্পী, সাহিত্যিক, কবি, ছড়াকারদের ছিল অভাবনীয় ভূমিকা। আমরা দেখেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবে যার ছড়া ছাত্র জনতাকে দারুণভাবে প্রাণিত করেছেন তিনি বাংলাদেশের বরেণ্য ছড়াকার জগলুল হায়দার। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট নির্মাণে বুদ্ধিবৃত্তিকভাবে যিনি দারুণভাবে ভূমিকা রেখেছেন, আজ আমরা তার সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন আমরা কথা বলি বিশিষ্ট ছড়াকার এবং সমকালীন বিশ্লেষক জগলুল হায়দারের সঙ্গে। ভাইয়া, বাংলাদেশে একটি ভোটারবিহীন স্বৈরতান্ত্রিক সরকার দীর্ঘদিন ধরে বহাল ছিল। আমরা দেখেছি যে 2008 সালের পর থেকে এই সরকারটি পিলখানা হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় শাপলা হত্যাকাণ্ড এবং জুডিশিয়াল কিলিং দেখেছি আমরা, বিচারিক হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা দেখেছি। শাপলা হত্যাকাণ্ডের মাধ্যমে আসলে এই স্বৈরতান্ত্রিক সরকারটা আসলে কি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্যটা কি ছিল? এইরকম একটা নেক্কারজনক হত্যাকাণ্ড যে ঘটেছে বা এর আগে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে, তারা কেন ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই হত্যাকাণ্ডটা করেছে কিনা? হ্যাঁ, অবশ্যই ক্ষমতাকে দীর্ঘায়িত কিংবা ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্যই এটা করা হয়েছে। প্রতিবাদের যে সমস্ত জায়গাগুলো ছিল, প্রতিরোধের যে সমস্ত জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো যাতে বিকশিত হতে না পারে, সেই জায়গাগুলো যাতে কোনো রকম হুমকি বা থ্রেট তৈরি করতে না পারে রাষ্ট্র ক্ষমতার জন্য, যারা রাষ্ট্র ক্ষমতা আসীন ছিলেন, তার জন্যই তারা এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে গেছেন। সেটা তুমি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিংবা বিচারিক হত্যাকাণ্ড, পিলখানা এবং শাপলা চত্বরের। আর শাপলা চত্বরের যেটা হয়েছে, ওইখানে শাপলা চত্বর হত্যাকাণ্ডকে আমাদের সিভিল সোসাইটি, আমাদের মিডিয়া এবং আমাদের রাজনৈতিক দলগুলা যেভাবে সেটাকে তার যে রিপারকেশন যেটা হওয়া উচিত ছিল বা যেভাবে সেটাকে রিয়েক্ট করা উচিত ছিল, সেটাও কিন্তু যথাযথভাবে করা হয় নাই এবং করা না হওয়ার ফলেই তৎকালীন সরকার নিজের ক্ষমতার ভিত্তিকে আরও শক্তিশালী করছে এবং ফ্যাসিবাদকে, যেটা ফ্যাসিবাদ আমরা যদি বলি যে 2008-এর নির্বাচনটা স্বাভাবিক, মোটামুটি এটা একটা গ্রহণযোগ্য নির্বাচনই ছিল, কিন্তু 2011-র পর থেকে যখন তত্ত্বাবধায়ক সরকারকে বিলোপ করার চেষ্টা করা হলো এবং আদালতে এক ধরনের প্রহসনের রায়ের মধ্য দিয়ে সেটা করা হলো এবং সমস্ত পক্ষগুলার বিরোধিতার মুখে সেটা করা হয়েছে, কিন্তু তাদেরকে বিরোধিতা করা হয়েছে কিন্তু থামানো যায়নি। এমনকি খেয়াল আছে হয়তো, আদালতে যখন উচ্চ আদালত বিভিন্ন বড় বড় আইনজীবীদেরকে গেস্ট হিসেবে মানে পরামর্শক হিসেবে চাইলেন, তারা সবাই কিন্তু সেখানে পক্ষ বিপক্ষ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকজনই তারা ছিলেন, তারা সবাই কিন্তু সেটা বিরোধিতা করছেন। এবং তারপরেও যে বিতর্কিত রায়, সেই রায়ের মধ্যেও কিন্তু বলা ছিল যে আগামী 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত এবং তারপরে এটা হয়তো নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত, এরকম একটা ছিল। কিন্তু সেই জিনিসটাও কিন্তু পরে আর করা হয়নি। এখন এই না করার মধ্যে দিয়ে যে ক্ষমতাকে কুক্ষিগত করবার বা ক্ষমতাকে আঁকড়ে থাকবার যে একটা চিরন্তন বাসনা, সেটা যেন তাদের মধ্যে ফুটে উঠতেছিল এবং সেটাইকে করবার জন্য, সেটাকে একদম ভিত্তি দেওয়ার জন্য যে ঘটনাটা ভূমিকা রাখলো সেটা হচ্ছে 2013 সালের শাহবাগ আন্দোলন বা যেটাকে বলা হচ্ছে যে গণজাগরণের যে আন্দোলন ওই সময় বলা হলো। তো সেই আন্দোলনের মধ্য দিয়ে মূলত এক পর্যায়ে সেটা দেখা গেল যে একটা ফ্রেন্ডলি একটা আন্দোলনের মধ্যে চলে গেল। গভর্নমেন্ট আন্দোলনকে ব্যাক আপ করতেছে। প্রথম তো আন্দোলনের সূচনা হলো, তারপর গভর্নমেন্ট এটাকে গ্রিপ করলো এবং এখান থেকেই সে ওই তার ফ্যাসিবাদী যে ক্ষমতাকে আষ্টে পিষ্টে সেটাকে প্রথিত করবার জন্য সে এখান থেকে শক্তি উৎপাদন করলো এবং এই শক্তি উৎপাদনের ঘটনায় শাহবাগের ভূমিকাটা ছিল অনেক বড় ভূমিকা ছিল।
আমরা তো দেখেছি যে শাহবাগের অনেক বড় ভূমিকা ছিল আপনি বললেন, এবং ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনেও তো শাহবাগের অনেক বড় একটা ভূমিকা ছিল, এবং তারা তো যেহেতু আদালতের বিরুদ্ধে, আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের মন গড়া তারা করতে চেয়েছে। তো মানে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগের ভূমিকাটা কেমন ছিল বলে আপনার মনে হয়? ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগের ভূমিকাটা অনেক বড় ছিল। কারণ হচ্ছে কি, ফ্যাসিবাদ যখন কালচারালি এবং তার যে ন্যারেটিভ তৈরি করতে হয়, সেটা ন্যারেটিভ না থাকলে, যেমন আইডিওলজি না থাকলে ফ্যাসিবাদ করা যায় না। যেমন আমরা কিন্তু এরশাদ সাহেবকে স্বৈরাচার বলা হয়তো, ওনাকে কিন্তু ফ্যাসিবাদ বলা হতো না। কারণ তোমার হচ্ছে আইডিওলজি, সংগঠন এবং সফট পাওয়ারের যে শক্তিটা, এই সবগুলা মিলায়ে তার রাষ্ট্রশক্তি এর সঙ্গে যোগ হয়ে ফ্যাসিবাদটাকে প্রতিষ্ঠা করা যায়। শুধুমাত্র রাষ্ট্রশক্তি দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা যায় না। অর্থাৎ রাষ্ট্রশক্তি বলতে রাষ্ট্রবাহিনী অথবা প্রশাসন যারা আছে অথবা রাজনৈতিক দল যারা আছে, এর পাশাপাশি যে শক্তিগুলোর প্রয়োজন হয়, যেমন ওই সময়কার মেইন স্ট্রিম মিডিয়াগুলার দুই একটা ব্যতিক্রম বাদে আমরা ভূমিকাগুলো দেখছি, এটাকে শক্তি উৎপাদন করছে ফ্যাসিবাদ সংগঠনের ক্ষেত্রে। ফ্যাসিবাদকে দুর্মর হয়ে ওঠার ক্ষেত্রে এরা ভূমিকা রাখছে। এবং সিভিল সোসাইটিও যেভাবে, রাজনীতির বাইরেও সিভিল সোসাইটির তো বক্তব্য থাকে, ভাষ্য থাকে, সেই ভাষ্যও তত জোরালো ছিল না। আমরা দেখছি সেগুলা টকশোতে বলো, ইয়েতে বলো, ওই সময় যেভাবে মানুষের কথাগুলো যেভাবে আসার কথা ছিল, সেই কথাগুলো বলতে পারছিল না এটা, অথবা কেউ বলতে চাচ্ছিল না, কেউ সুবিধার কারণে বলতে পারছিল না, কেউ ভয়ের কারণে বলতে পারছিল না, কেউ ম্যানেজ হয়ে বলতে পারছিল না, যেটাই হোক। আবার অনেকেই ছিল যারা আইডিওলজিক্যালি ওটা চাচ্ছিল। এই যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, মানবতার যে এরকম একটা অবিচারের দিকে যাচ্ছে, তারা সেই সময় সেই আওয়াজগুলো তুলে নেয়, ফলে ফ্যাসিবাদ শক্তিশালী হয়েছে। আর অন্যদিকে যে রাজনৈতিক যে বিরোধী পক্ষ ছিল, তারা যেভাবে পলিটিক্যালি রাজপথে যে একটা করার কথা ছিল, সেটা তারা করতে পারে নাই। সেখানেও সেটাকে করতে দেওয়াও হয় নাই। পুলিশ কিংবা অন্যান্য যে মানে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে মিছিল মিটিংকে প্রতিরোধ করা হয়েছে, রাস্তায় নামলে যেভাবে অ্যাকশনে নেওয়া হয়েছে, এইসব কারণেও হয় নাই। আর এই না হওয়ার কারণগুলোতেই 2013-তে ইলেকশন হয়ে গেল, 2014-তে, এবং একই প্রক্রিয়ায় 2018-তে, এবং একই প্রক্রিয়ায় 2024-এ। কিন্তু কথা হচ্ছে যে প্রকৃতির তো একটা বিচার থাকে, যেই বিচারটা কিন্তু এই সমস্ত ব্যর্থতাগুলো, আমরা বলি না যে ফেলিউর ইজ দ্য সাকসেস অফ পিলার অফ দ্য সাকসেস। তো এই যে ফেলিউরগুলো 2013 সালে তো বিরোধী দলগুলো ব্যর্থ হলো, 2018-তেও ব্যর্থ হলো একরকম, 2024-এও ব্যর্থ হলো। কিন্তু এই যে ব্যর্থতার সম্মিলিত ফলাফলগুলো বিশাল বড় কাফফারা হয়ে 2025-এর জুলাই এসে এটার মানে অভিঘাত ঘটল। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনেক অনেক শুভেচ্ছা আমার ব্যক্তিগত তরফ থেকে। আমি বিশেষ করে চেঞ্জ টিভির সূচনা লগ্ধের থেকেই আমি বলতে পারি, এক ধরনের আমার আত্মিক, শারীরিক না হোক, একটা আত্মিক যোগাযোগ আমার চেঞ্জ টিভির সাথে আছে, এবং সবসময় আমি চেঞ্জ টিভিকে ফলো করি, দেখি। চেঞ্জ টিভির যে তাদের বিশেষ করে নিউজগুলো, এবং শুধু নিউজ না, তাদের যে বিশ্লেষণধর্মী যে বক্তব্য, এবং বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজকে আমি তো মনে করি এই যে যারা ছাত্র আন্দোলনে সফল হয়েছে, তারা চেঞ্জ টিভি থেকে অনেক অনুপ্রাণিত হয়েছে। চেঞ্জ টিভির ব্যাখ্যা, চেঞ্জ বিশ্লেষণ, দেশাত্মবোধ, তারপরে এবং তাদের গুণগত মান, সব কিছুই আমার মনে হয়, এটা আমার কেন যেন মনে হয়েছে আমাদের তরুণ ছাত্র সমাজকে অনেক উদ্দীপ্ত করেছে, তাদেরকে উৎসাহিত করেছে, এবং তাদেরকে অনেক শিক্ষিত করেছে এই ছাত্র সমাজকে। এবং তাদের এই আন্দোলনের পেছনে চেঞ্জ টিভির অনেক অবদান আছে, কন্ট্রিবিউশন আছে বলে আমি মনে করি। চেঞ্জ টিভির দ্বারা তারা বিভিন্নভাবে উপকৃত হয়েছে। চেঞ্জ টিভির অনেক অবদান। এটা ছাড়াও চেঞ্জ টিভি বাংলাদেশে সত্যিকার অর্থে অনলাইন মিডিয়াতে আমি মনে করি একটা এনলাইটেন্ড একটা ধারা, শুধু গতানুগতিক ধারা আমি বলবো না। গতানুগতিক চেঞ্জ মানে চেঞ্জ, এটা নামকরণের সাথে যথার্থতা আছে। চেঞ্জ, তারা পরিবর্তনের জন্য চেঞ্জ, এটা তারা স্বাক্ষর রাখতে পেরেছে বলে আমার মনে হয়। তো আমি চেঞ্জ টিভির ভবিষ্যৎ আরও তারা দিন দিন তারা
আরও চেঞ্জের দিকে যাবে, সমাজ পরিবর্তনের রূপান্তরের দিকে তারা আরও বেশি আগ্রহী হবে এবং ভূমিকা রাখবে। তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।